তার আগে যেটা জানতে চাই যে সেই 1903 সালের লেখা বই, আর এটা হচ্ছে আজকে 2023। তো সেই 120-25 বছর পরে এসে এই বইটা রিলিভেন্ট কিভাবে হয়? কারণ মানে ধরেন এটা তো খুব বেসিক ফান্ডামেন্টাল, আপনি যেটা বলছেন কাইন্ড অফ মাদার, তারপরে আরো অনেক কাজ হয়েছে, তার মানে ওগুলো আরো সুপেরিয়র কাজ হওয়ার কথা, বিকজ এগুলো অন টপ অফ দ্যাট আরো মানুষের কত অভিজ্ঞতা, কত রিসেন্ট ফেনোমেনা আছে, তো সেগুলো ছাপিয়ে সেই 120-22 বছর আগের বই আজকের দিনেও রিলেভেন্ট এন্ড এক্সাইটেড, এটা কিভাবে? আমার কাছে মনে হয় আরো বেশি রিলেভেন্ট। কেন রিলেভেন্ট? 1903 সালের পৃথিবীটা যেরকম ছিল, আজকের পৃথিবীটা অনেক বেশি জটিল, কমপ্লেক্স, লট অফ অপরচুনিটিজ এন্ড ফেইলিয়ার্স অলসো, রাইট? এই সোশ্যাল মিডিয়া যখন ছিল না আজকে থেকে 20 বা 25 বছর আগে, তখন কিন্তু লাইফ অনেক রিলেটিভলি সিম্পল ছিল। আমি বলছি না এখনকার লাইফটা খারাপ, এটা আমি বলি না, কিন্তু আমি বলতে চাচ্ছি আমাদেরকে তো অনেক ইনফরমেশন হ্যান্ডেল করতে হচ্ছে, অনেক ইনফরমেশন ম্যানেজ করতে হচ্ছে। তাহলে সেই ইনফরমেশন ম্যানেজেবিলিটির জায়গায় আমি যদি আমার ক্যাপাসিটি বিল্ড না করি, হয়তো একজন জাগলার 4টা বল ম্যানেজ করতে পারে, তাকে যদি আমি 40টা দিই সে তো পারবে না, তার ক্যাপাসিটি আপগ্রেড করতে হবে। কিন্তু মানুষের হিস্ট্রি যেভাবে গ্রো করেছে গত 20-30 বছরের মানুষ, আমার মনে হয় ক্যাপাসিটির তুলনায় অনেক বেশি গুণ বল তার উপর ড্রপ করছে প্রতিদিন। তাহলে এই ম্যানেজেবিলিটির জায়গায়, এবং বিশেষ করে মানুষ কি এবং কি না, আমি কি এবং আমি কি না, এটার একটা বড় ধরনের বিভেদ বা ভার্সেস বা একটা যুদ্ধ চলতেছে। কিন্তু আমরা যে সোশ্যাল মিডিয়ার ভিতরে ঢুকি, আমরা কিন্তু প্রত্যেকটা মানুষের একটা প্রোফাইল দেখি, কিন্তু ওইটা যে তার অরিজিনাল প্রোফাইল এটা কিন্তু আমরা কেউ শিওর না, কারণ আমি বা তুমি না, বা এটা শিওর যেটা অরিজিনাল না। অর্থাৎ আমি যখন একটা ছবি পোস্ট করি সোশ্যাল মিডিয়া, আমি কিন্তু 10টা ছবির ভিতর একটা সিলেক্ট করি, তাই না? কিন্তু একটা মানুষ যখন সোশ্যাল মিডিয়ায় ঢুকে অন্যের ছবি দেখছে, তার কাছে মনে হচ্ছে সবচেয়ে সুন্দর গাড়িটা অন্যের, সবচেয়ে সুন্দর পরিবারটা অন্যের, সবচেয়ে বড় অ্যাচিভমেন্টটা অন্যের, সবচেয়ে বড় প্রমোশনটা অন্যেরই হলো, তাহলে আমার কি হলো? তো এই যে একটা কমপ্লেক্স থিঙ্কিং, এটা কিন্তু আজকে থেকে 50 বছর আগে এরকম ছিল না। হ্যাঁ, তখনও মানুষ তুলনা করতো, তখনও মানুষের সমস্যা ছিল, কিন্তু এটা যে মুহূর্তে মুহূর্তে হচ্ছে সেটা তখন ছিল না। তাহলে আজকের দিনে এই ধরনের একটা ফান্ডামেন্টাল আন্ডারস্ট্যান্ডিং এর জিনিস আরো বেশি জরুরি হয়ে গেছে। আমি ভাই বলবো, যখন ঝড় ঝঞ্ঝা হয়, নর্মাল অবস্থায় একটা জিনিস আমি হয়তো একটা জায়গায় রেখে গেলাম, কিন্তু যখন ঝড় হচ্ছে তখন কিন্তু আমাদেরকে একটা বড় গাছ অনেক শক্ত করে আঁকড়ে ধরে থাকতে হয়, না হলে আমি তো উড়ে চলে যাব। তো সেই সময়ের হিসেবে বা সেই কালের হিসেবে আমি মনে করি যে এই ধরনের বই এখন আরো অনেক বেশি ফান্ডামেন্টাল হয়ে গেছে, আমাদের জন্য প্রয়োজনীয়। এবং সেটা আমাদেরকে আরেকটা জিনিস ইন্ডিকেট করে, সেটা হচ্ছে যে আমাদের যে ধর্মীয় গ্রন্থগুলো এসেছে, অনেক সময় অনেক মানুষ বলে যে এটা তো পুরনো, এটা তো এক যুগে চলে না। আমি সামান্য একটা মানুষের তৈরি বইয়ের উদাহরণ দিয়ে বলছি যে আজকে 122 বছর পর আমি বলছি জেমস অ্যালানের বই এত ইম্পর্টেন্ট, তাহলে যেগুলো ঐশী বই যেগুলো হয়তো সৃষ্টিকর্তা লিখেছেন সেটা 1000 বছরের পুরনো হলেও কিন্তু অত্যন্ত রেলেভেন্ট। আমরা যদি বলি রেলেভেন্ট না, আমার কাছে পার্সোনালি উন্নাসিকতা মনে হয়, এটা অন্যের কথা তার বলতে পারবো না। সো ইটস ভেরি রিলেভেন্ট অ্যাজ অফ টুডে। রাইট, ওকে, তাহলে আমরা বইয়ের সেন্ট্রাল আইডিয়ার দিকে একটু যাই। আপনি যদি পুরো বইকে একটা সেন্ট্রাল কোর আইডিয়া দিয়ে প্রেজেন্ট করতে চান, তো সেটা কিভাবে প্রেজেন্ট হতে পারে? এই বইতে, যে বইটার নাম হচ্ছে অ্যাজ ম্যান থিঙ্কস, মানুষ যেভাবে চিন্তা করে, এটা বলতে চেয়েছেন। এবং ওনার মোটামুটি যে কয়টা চ্যাপ্টার আছে সব জায়গায় কিন্তু চিন্তার অ্যাপ্লিকেশনে বলতে শুরু করেছেন। তো প্রথম দিকের গুলা খুব সহজ লাগে বুঝতে, যেমন একটা মানুষের চিন্তা যেমন, তার তো সেরকমই শরীর স্বাস্থ্য হবে। আমি জানি এটা হয়তো আমরা আরো আলোচনা করবো, বাট তার আউটপুট সেরকম হবে, এটা এখনকার সময় অনেক বই পড়ে এটা বোঝা যায়। কিন্তু একটা মানুষের চিন্তা অনুসারে সে তার পারিপার্শ্বিকতাকে বদলাতে পারে, এটা কিন্তু খটকা লেগে যায় অনেক মানুষ এটা বুঝতে পারে না। তারপরে সেরেনিটি একটা চ্যাপ্টার আছে যেখানে যে বলেছে যে একজন মানুষ কতটা কাম অ্যান্ড কুল হতে পারে, এটা তার চিন্তা তাকে ডিফাইন করে, অথবা সে চিন্তাকে যত বেশি স্টেবল করতে পারে সেই লোকটা আসলে ভিতর এবং বাইরে অনেক বেশি শান্ত হয়ে যায় তখন। তো বইটার শুরু থেকে শেষ পর্যন্ত চিন্তার উপরেই জোর দিয়েছে, এবং যখন চিন্তার কথা বলেছে তখন নিজের চিন্তার কথা বলেছে। আমরা যখন এই কথাগুলো বলছি, যারা শুনছেন, আমি নিশ্চিত মুহূর্তের মধ্যে 20টা-25টা চিন্তা তাদের মধ্যে ঘুরছে। এমন হচ্ছে যে এই ভিডিওটা শেষ করলে আমি কোনটা ধরবো বা কি করবো, এই যে থাউজেন্ডস অফ থিঙ্কিং যে যাচ্ছে রাস্তায় গাড়ি চলার মতো। কিন্তু আজকে যদি ঢাকার ট্রাফিক পুলিশ ক্যাবিনে যদি জিজ্ঞেস করি যে আজকে সাদা রঙের কতগুলো গাড়ি চলেছে রাস্তায়, এটা যদি কাউন্ট না করে তাহলে তো বলতে পারবে না, তাই না? কিংবা দুষ্কৃতকারীদেরকে যখন তারা ধরে তখন কতগুলো 4 স্তরের নিরাপত্তা বেষ্টনী দেয়, তাই না? তার মধ্যেই ওই চিরুনি অভিযানে আটকা পড়ে যায় মানুষগুলো। তার মানে আটকা পড়ানোর একটা টেকনিক আছে, কিন্তু সেটা হয়তো ওনারা জানেন। কিন্তু আমার চিন্তাগুলোর ভিতর দুষ্কৃতকারী চিন্তা কোন চিন্তাগুলো আমার ক্ষতি করছে, সেটা যদি আমি না জানি তাহলে তো ওইগুলোকে আমি ম্যানেজ করতে পারবো না। এবং যে কোনো একটা পরিস্থিতি, আমি তোমাকে একটা মানে ওপেন কোয়েশ্চেন করতে চাই, যে কোনো একটা পরিস্থিতিতে একটা মানুষের মাথায় যদি 10টা চিন্তা তৈরি হয়, তাহলে অধিকাংশ চিন্তা খারাপ না ভালো, জেনারেলি কি হওয়ার কথা?
খারাপ ভালোর চেয়ে বলবো যে অপ্রয়োজনীয় অথবা সেই হিসেবে খারাপ, মানে নট প্রোডাক্টিভ। জেনারেলি নেগেটিভ থট বেশি। তুমি যদি এই মুহূর্তে যে কোনো একটা ন্যাশনাল পত্রিকা এই মুহূর্তে খুলো, জাস্ট তুমি নিউজটা পড়বা র্যান্ডমলি, নিরপেক্ষভাবে দেখবা তুমি নেগেটিভ বা ভীতিজনক দুশ্চিন্তা, এই জন্যই তো এগুলো খবর, তো ওইগুলো বেশি চলে আসছে বা সামহাও নেগেটিভ জিনিস বেশি প্রচার পায় আনফরচুনেটলি। তো মানুষের মাথায় আসলে সবসময় নেগেটিভিটি অনেক বেশি থাকে। এখনকার একটা রিসার্চ বলে প্রায় 90% থট নেগেটিভ আমাদের। তাহলে এই যে নেগেটিভ থট আমার ভিতর কাজ করছে, আমি যদি ওগুলোর উপর যদি ব্যবস্থা না নিই, তাহলে তো আমার 90% ওগুলোই, এবং আমি যা করব যা অ্যাকশন। আমি ওটার আগে একটু আসতে চাই, যেমন এইটুকু ঠিক আছে যে বুঝলাম যে থটস একটা বড় ব্যাপার, বাট মানে এই যে থটস নিয়ে এত আলোচনা যে থটস কেমন কি 90% খারাপ ভালো ইত্যাদি, বাট ওয়াই দ্যাট ইজ সো ইম্পর্টেন্ট? কারণ আমরা তো ধরেন ইন জেনারেল মানুষ মনে করি ভাই চিন্তা তো চিন্তা, বাট আমি আসলে কি করলাম, রাইট, সেটাই তো আসল। হ্যাঁ, থটস যে ইম্পর্টেন্ট, এই জায়গাটা তো আগে আমাদের বোধহয় ঠিক করা দরকার। মানে এই বইয়ের যে সেন্ট্রাল থিম যেটা আমি বুঝলাম যে থটস কে অনেক ইম্পর্টেন্স দেওয়া হচ্ছে, তাই নাম তো এরকম। ওইটার জায়গাটাতে যদি একটু আলোকপাত করেন, কেন থটস এত ইম্পর্টেন্ট, কেন কর্মের আগে থট এত ইম্পর্টেন্ট? অনেক কিছুই তো হইতে পারে। লেখক খুব সুন্দর একটা উদাহরণ দিয়েছে। লেখক বলেছে যদি তুমি তোমার ক্ষেতে আপেল বুনতে চাও, নিশ্চয়ই তুমি কমলার বীজ বুনবা না, বা কেউ একজন তোমাকে কিছু বীজ দিয়ে গেল, তুমি বললে আচ্ছা ফ্রিতে পেলাম, ঠিক আছে বীজটা আমি বপন করে দিলাম, হার্ড ওয়ার্ক করলাম, অনেক কষ্ট করলাম, কিন্তু তুমি 3 মাস পর কিন্তু কমলা ফলবে। তুমি যতই ট্রাই করো আপেলের রেজাল্ট তো হবে না। সো একটা লোক হার্ড ওয়ার্ক করলো কিন্তু সেটা অর্থবিহীন হয়ে গেল, যেহেতু তার বীজটা রাইট ছিল না। সেরকম চিন্তাটাও মানুষের জন্য তাই, যে মানুষ যদি সঠিক চিন্তাটা না করতে পারে, তাহলে সে যতই হার্ডওয়ার্ক করুক না কেন এটা রেজাল্ট বেয়ার করবে না। আমি আবার এখনকার সময়কে একটু চ্যালেঞ্জ করতে চাই, যে এখনকার সময় মানুষ কিন্তু অনেক কিছু করার চেষ্টা করে, কিন্তু অনেক ক্ষেত্রে রেজাল্ট হয় না। অনেক ক্ষেত্রে যে রেজাল্ট হয় সেই রেজাল্টটাই কিন্তু তাকে ক্ষতিগ্রস্ত করে। এটার কিন্তু বড় কারণ হচ্ছে যে রেজাল্টটা সে পেতে চেয়েছে বা রেজাল্টটা বের করতে চেয়েছে, এটার পিছনে কি হতে পারতো, কেন সেটা চাইলো, সেই থটটা। আমি একটা উদাহরণ দিই, যেমন মেরিলিন মনরো, উনি তো আত্মহত্যা করে মারা গেছেন। তো এটা কি চিন্তা করা যায় যে একটা এত পপুলার মানুষ, বা আরো অনেক মানুষ আছে, আমি জাস্ট কিন্তু আজকে থেকে যদি মনে করেন ওনার জন্মের যদি 15 বছরের মাথায় ওনাকে যদি এটা বলা যেত যে তোমার পপুলারিটি এত বেশি হবে যে তুমি নিজেকে ম্যানেজ করতে পারবে না, আই থিঙ্ক উনি হয়তো একটা ডে লেবার বা ক্লার্ক হইতো কোথাও গিয়ে, উনি সিনেমার জগতে আসতেন না। কিন্তু আজকের যুগে আমি যদি 10টা ইউথকে যে জিজ্ঞেস করি তুমি কি পপুলার হতে চাও, আমার 9 জনই বলবে আমি পপুলার হতে চাই। সো এই যে আউটকাম, এটা তার জন্য ভালো না মন্দ, এটা তো তাকে আগে বুঝতে হবে। সে কি এই ফেমটা, অথবা যার অনেক টাকা আছে সে কি এই টাকাটা, অথবা যার অন্য কোনো সম্পদ আছে, যেমন উত্তর কোরিয়ার কাছে মেবি নিউক্লিয়ার ওয়েপন আছে, কিম জং উন কি এটা ম্যানেজ করতে পারবে কিনা। সারা পৃথিবীর মানুষের একটা চিন্তা না হয় না, যে কোনো সময় বাটন চাপ দিলে তো শেষ হয়ে যাবে পৃথিবী। সো যে কোনো একটা অর্জন করার আগে ওই থিঙ্কিংটা বেশি জরুরি, এবং এটা যদি করা যায় আমার কাছে মনে হয় একটু অ্যাডভান্স থিঙ্কিং হচ্ছে, মেবি মানুষ অনেক সময় অনেক কিছু নিয়েও ছেড়ে দিবে, যে বিকজ এটা তো আমি ম্যানেজ করবো না, এটা আমার পরিবারকে নেগেটিভলি ইম্প্যাক্ট করবে, সো আই ডোন্ট নিড দ্যাট, এটা বাদ থাকুক আমার জীবনে, প্রয়োজন নেই, এরকম হবে। যেমন পরীক্ষায় 5টা কোয়েশ্চেনের মধ্যে 4টা দিতে হয়, আমরা তো 5টাই লিখি না, আমরা বেস্ট 4টার উত্তর দিই, কারণ ওইটা ছেড়ে দেওয়ার মধ্যেও আসলে কিছু প্রাপ্তি আছে। ঠিক ওরকম যে আমাদের খুব জরুরি যে কাজে নেমে পড়ার আগে আমাদের জানা দরকার যে আমি কেন করছি, এটা আমার জন্য প্রয়োজনীয় না হলে আমি এটা করবো না। সো আমি যদি একটু সামারাইজ করি, এটা এইটুকু বলা যায় যে একটা মানুষ তার থটস এর যোগফল, এরকম একটা থিম, রাইট? হ্যাঁ, আসলে অ্যাকচুয়ালি আমি যদি তোমার কথা, আমি সরি আমি মাঝখানে কথা বললাম, যেহেতু তোমার আগের প্রশ্নটার সাথে তোমার কথাটা মিলে গেল। আসলে একটা মানুষ হচ্ছে তার কর্মের সমষ্টি, আসলে এখানে আমার কর্মটাকে নিতে হচ্ছে, কিন্তু এই কর্মটা কোত্থেকে আসতেছে? ফ্রম থট। তাহলে থট দিয়ে শুরু হলো, থট তাকে কাজের জন্য অ্যাক্টিভেট করলো, সে কাজ করলো, কাজগুলোর কিছু আউটকাম হলো, এই সমস্ত আউটকামের জোড়াটাই হচ্ছে একটা মানুষের জীবন। অর্থাৎ আমি যেদিন মারা যাব, একদিন তো মরে যাবই, তো যেদিন আমি মরে যাবো সেদিন আমাকে মানুষ কিভাবে মূল্যায়ন করবে? আমাকে কিন্তু জাভেদ হিসেবে বা নামটা কি, কয়টা বানানোর অক্ষর, এটা দিব, মানুষ বলবে আমার কর্মগুলো কি। মানুষ যদি খুঁজে পায় অ্যাজ এ হোল আমি ভালো থেকে খারাপ কাজ করেছি, মানুষ কিন্তু আমাকে খুব একটা ভালো চোখে দেখবে না, আমার জীবনটাকে হয়তো তারা সেলিব্রেট করবে না। কিন্তু তারা যদি দেখে না আমি খারাপ অনেক ভালো কাজ করেছি বেশি, অর্থাৎ কর্মফলগুলো। এই কর্মফলগুলো কি করে হয়? কারণ আমরা যে
মানে অ্যাকশনগুলো নিই, এবং এই অ্যাকশনগুলো কেন নিই? বিকজ অফ আওয়ার থিঙ্কিং। আমাদের চিন্তায় আমাদেরকে অ্যাকশন নিতে ঠিক ব্যাপার। আমরা দুজনে এখানে বসে আজকে এই বইটা কভার করছি, কিন্তু আমাদের দুইজনের তো আরো অনেক কাজ ছিল করার, কিন্তু আমরা ওটা না করে কেন এটা করছি? বিকজ এটার পিছনে কিছু একটা থট কাজ করছে। সো এই কাজের রেজাল্ট হয়তো আমাদের কোনো কেউ শুনছে, তারা হয়তো তাদের জীবনে পজিটিভ অ্যাপ্লিকেশন করে ফেলবে, তাদের জীবন অনেক সুন্দর হবে। এটার কিন্তু একটা আমলের মতো, ওটার বেনিফিট কিন্তু আমি সারা জীবন ধরে, তুমি সারা জীবন ধরে আমরা পেতে থাকবো। সো এই জন্য আমরা অন্য কাজকে প্রায়োরিটি না করে এইটাকে প্রায়োরিটি করেছি। সো এইভাবে থট, অ্যাকশন এবং আমাদের দর্শকদের কাছে হয়তো একটা আউটকাম চলে যাবে, রেজাল্ট। ওকে, সো জাভেদ ভাই এখানে অনেক ইম্পর্টেন্ট কিছু কথা বলেছেন। আমি দর্শকদের এই জায়গা থেকে আরেকটা জিনিস বলবো, যেটা যে এখানে যে সেন্ট্রাল থিমটা আমরা জানলাম, যে মানুষ আলটিমেটলি তার এই যে থটস গুলারই কাইন্ড অফ সমন্বিত হয়ে তার আলটিমেট লাইফে ডিজাইনড হয়। এই জায়গাটাতে আপনারা যদি এগ্রি করেন, সেই এগ্রিমেন্টের পক্ষে আপনারা আরো অনেক জিনিস আপনারা কমেন্টে লিখতে পারেন, বাকিদের জন্য হেল্পফুল হবে। ইভেন কেউ যদি ডিসঅ্যাগ্রি করেন তাহলে সেটাও লেখেন, তাহলে বাদ বাকিদের চিন্তা করার আরো স্কোপ তৈরি হবে, আর চিন্তা করতে গেলে সে হয়তো আরো একটু ডিপার লেভেলে যাবে। ঠিক আছে, সো আমরা তাহলে একটু নেক্সট লেয়ার যেতে চাই, যে 7টা যে চ্যাপ্টার, সো এই থটসকে ঘিরেই সবগুলো থটকে দিয়ে। আচ্ছা, তো 7টা চ্যাপ্টার 7টাই আমরা রিভিউ করব না, টাইম কভার করবে না, বাট ওখান থেকে যদি আমরা একটা দুইটা করে আলোচনা, একটু অন্তত অ্যাটলিস্ট 3টা আইডিয়া যদি আমরা একটু উঠাই নিয়ে আসতে চাই, সো শুরুতে কোনটা নিয়ে আমি আলোচনার বিষয়গুলো শুধু একবার একটু বলে দিই। 7টা চ্যাপ্টারের মধ্যে একটা হচ্ছে থটের সাথে ক্যারেক্টার কিভাবে বিল্ড হয়, একটা হচ্ছে থটের সাথে যে কোনো একটা সার্কামস্টেন্সকে কিভাবে ইম্প্যাক্ট ক্রিয়েট করা যায়, এটা বলছি অনেকের কাছে অবাক লাগতে পারে, বাইরের জিনিস কেমন করে আমি চিন্তা দিয়ে সরিয়ে দিতে পারি। তারপরে থটের সাথে বডি এবং হেলথের কি সম্পর্ক, থটের সাথে লাইফের পারপাসের কি সম্পর্ক, থটের সাথে অ্যাচিভমেন্টের কি সম্পর্ক, ভিশনের কি সম্পর্ক, এবং সিরেনিটি রাস্টে, এই কয়েকটা বিষয় বলা হয়েছে। তো আমরা হয়তো চাইলে থটের সাথে একটু ক্যারেক্টার নিয়ে আলাপ করতে পারি কুইকলি। ক্যারেক্টারকে লেখক বলেছে শেকড়ের মতো। একটা মানুষের যেমন, একটা গাছের যেমন শেকড় হয়, এবং আমরা দেখি সেই গাছটাই কিন্তু অনেক দিন টিকে থাকে, যেটা শেকড় অনেক শক্ত। এবং একটা উদাহরণ দিছে যে তুমি যদি বাসা থেকে একটা মটর দানা নাও, আমরা যেমন ইফতারের সময় যেগুলো দিয়ে ইফতারি করি, ওগুলো আমরা ছোটবেলায় করতাম, কিন্তু আগের দিন একটু ভিজায় রাখতাম। তো ভিজায় রাখলে দেখা যায় প্রথম কিন্তু শেকড়টা বের হয়ে আসে, তাই না? গাছের কিন্তু শেকড় আগে বের হয়, তারপর কাণ্ড বের হয়। তো উনি বলেছে এই যে বীজটা হলো তোমার থট, শেকড় হচ্ছে তোমার ক্যারেক্টার, এবং বাকি পুরো অংশ হলো তোমার কর্মফল। তো এই ছোট্ট মটর দানাটাকে উইথ দ্যাট স্মল শেকড় আমি যদি মাটিতে গেড়ে দিই, তাহলে কিন্তু এটা আস্তে আস্তে একটা গাছ হবে। এবং এই গাছটা যদি একটা ভালো গাছ হয়, যে মটর গাছ, তাহলে এখান থেকে মটর হবে, আমরা পরে আরো ইফতারি করার জিনিস পাবো। কিন্তু এটা যদি একটা বাজে গাছ হয়, যেটা দিয়ে হয়তো মানুষ নেশা করে, খারাপ কাজ করে, তাহলে কিন্তু ওই ফলটাই রেজাল্ট বের করবে, এবং সেটা দিয়ে মানুষ কলুষিত হবে। তো উনি বলতে চেয়েছে যে একটা বীজের কোনো দোষ নেই, একটা বীজ খুবই সুপ্ত এবং ভেরি পাওয়ারফুল, ও তোমাকে রেজাল্ট দেওয়ার জন্য বসে আছে, কিন্তু বীজটা চয়েস করার সময় তোমার ডিসিশন নিতে হবে যে তুমি কিরকম বীজ নিবা। এবং মানুষের যখন ক্যারেক্টার গঠন হয়, সে বলেছে এটা শিকড়টা তৈরি হওয়ার মতো। তাহলে একটা মানুষের থট যেরকম ভিতরে, তার ক্যারেক্টারটা ওইভাবে বিল্ড হতে শুরু করে, এবং ওই থট এবং ওই ক্যারেক্টারের উপর বেস করে কিন্তু মানুষ ওই ফলটা দিতে শুরু করে। এবং উনি এখানে এটা বলার সময় আরো খুব গুরুত্ব দিয়ে বলেছে যে আমরা যেন কেউ মনে না করি যে আচ্ছা আমার তো থট নিয়ে তো ভাবতে ভালো লাগতেছে না, আমি তো কোনো কিছু করতে, আমি এমনি বসে থাকি। উনি বলেছে নর্মাল একটা শস্য ক্ষেত্র বা একটা জমি যদি আমরা দেখি, আমাদেরকে একটা ভালো ফল পেতে গেলে খুব কষ্ট করে কিন্তু ওই ফলটার বীজ বুনতে হয়, নিড়ানি দিতে হয়, মানে থ্রু আউট দ্য টাইম আমাদের কৃষক ভাই বোনরা সারা বছর মিলে পরিশ্রম করে, তারপর ধানটা বা পাটটা হচ্ছে। কিন্তু ফেলে রাখলে কি হয়? আগাছা হয়। তা আগাছার বীজটা কে বুনে? এখানে কিন্তু এরকম না যে কৃষকের একটা শত্রু কৃষক সমাজ আছে, যে উনি যে 2 দিন বীজ বুনলেন না, তো ওরা মনে হয় রাতের অন্ধকারে এসে বীজ ছিটাই দিয়ে গেলেন। না, আগাছা। উনি এটা খুব সিরিয়াসলি বলেছে যে তুমি যদি তোমার চিন্তাগুলোর উপর আজকে কন্ট্রোল না নাও, যারা শুনছে আমাদের কথা, ওনারা যদি আজকে কন্ট্রোল না নেয়, এখানে কিন্তু আগাছা জন্মাবে। এন্ড এই আগাছাটা কি করবে? তার ক্ষেত্রে কিন্তু উর্বরা শক্তিকে নষ্ট করতে থাকবে। পরে যদি সে 10 দিন পর বীজও বপন করে, সেটা কিন্তু পরিপুষ্ট গাছ হবে না, কারণ ততক্ষণে তার সমস্ত উর্বরা শক্তি চলে গেছে। আমাদের ছেলেমেয়েরা এখন, বা আমাদের যারা ডিপ্রেশন বা মন খারাপ, আমার মনে হচ্ছে কিছুই হচ্ছে না জীবনে, উর্বরা শক্তি তো চলে গেছে অন্য জায়গায়, গেছে ফেসবুকে, গেছে অন্য জায়গায়। এটা খুবই ইম্পর্টেন্ট। আমাদের অজান্তে বর্তমান সময়, তুমি প্রথমে জিজ্ঞেস করছিলে, আমাদের অজান্তে বর্তমান সময় আমাদের চিন্তাকে খেয়ে ফেলছে কিন্তু অন্য কিছু। আমরা ঘুম থেকে উঠে ঘুমাতে যাওয়া পর্যন্ত আমরা মনে হয় আমাদের ইচ্ছাই করি, কিন্তু আমাদের ইচ্ছে কি, আমরা শুধু আমাদের মাকে বলি যে এখন খাবো না, এটা করবো, এতটুকুই, কিন্তু বাকি পুরো সময়টা কিন্তু PS5 কিংবা একটা কোনো কিছুর মধ্যে আমরা ঢুকে আছি। ঠিক আছে, সো এখানে অনেক জোর দিয়েছে যে ক্যারেক্টার বিল্ড করতে হলে সবার আগে থটের উপর খুব জোর দিতে হবে, কারণ আমি যদি আমার থট সেট না করি, তাহলে আমার শস্য ক্ষেত্রে যা গাছ হবে সেটা মোস্ট লাইকলি আমার কাজের রেজাল্ট হবে না,
এবং পরিপুষ্ট গাছ হবে না। আর পরিপুষ্ট গাছ না হলে তো ফল হবে না, ফল না হলে জীবন শেষ। তাহলে এটা কত বড় একটা ভয়ঙ্কর ব্যাপার হবে যে আল্লাহ তাআলা আমাদেরকে একটা এত বড় নিয়ামত দিচ্ছে, একটা জীবন, সেই জীবনটা আমি কাজে লাগালাম না। এর থেকে বড় ব্যর্থতা আর কি হইতে পারে? মানে কেউ যদি মনে করো এমনি ঝগড়ার জন্য বলে যে আমার জীবন আমি ফেলে রাখবো, কেউ এটা বলতে পারে না, কারণ একটা জীবন একজনের নিজের জন্য না, এটা একটা নিয়ামত, একটা উপহারের মতো, তাই না? তোমার জীবন তো শুধু তোমার জন্য না, তোমার আশপাশে পরিবেশ, ছেলে মেয়ে, আরো আমরা সবাই, আরো কত মানুষ মিলেই তো। তুমি যদি বলো আমার ইচ্ছা নাই, আমি বসে থাকবো, আপনার কি? অবশ্যই আমার সমস্যা আছে, আমি অবশ্যই তোমাকে বলবো তুমি কেন ওয়েস্ট করছো তোমার জীবন, কারণ তোমার জীবন দিয়ে আমার জীবন। হ্যাঁ, তো আজকে আমাদের যারা আমাদের কথা শুনছে তারা ছোট মানুষ হতে পারে, বড় মানুষ হতে পারে, কিন্তু তাদের এটা বলার কোনো সুযোগ নাই যে আমার জীবন আমি উচ্ছন্নে দিব না। ইউ ক্যানট। আমরা অনেক সময় ছেলে মেয়েরা বাবা মার সাথে তর্ক করতে গেলে বলি আমার জীবন আপনার কি? অবশ্যই আমাদের ইস্যু আছে, বিকজ তুমি আমাদের সন্তান, আপনি আমার ভাই, আমার বোন, আপনি কেন উর্বর শক্তি নষ্ট করবেন? সৃষ্টিকর্তা এত বড় নিয়ামত আপনি কেন অপচয় করবেন? আপনার নিজের জন্য করেন, আমার অটোমেটিক ফল আসবে। সো এই ক্যারেক্টারের উপর এতটুকু মানে মনে হলো যে সামান্য একটু সামারি ড্র করার চেষ্টা করলাম। না মানে বেসিক্যালি ইটস ভেরি পাওয়ারফুল, বিকজ এই আগাছার এক্সাম্পলটা মানুষের জন্য খুব রিলেভেন্ট হতে পারে। তো এই জায়গাটা আমি একটু কানেক্টেড কোশ্চেন যেটা করতে চাই, যে যেহেতু আগাছার বীজের পরিমাণ বেশি, তো ওইটার প্রসেস সম্পর্কে যে কিভাবে তাহলে এত থটসের ভিতর নেভিগেট করে আমি আমার ডিজায়ার্ড থটসকে প্রিজার্ভ করব, ওগুলাকে ফিল্টার করব, সেই সম্পর্কে কি পরে বলবেন নাকি? উনি এখানে কোনো অ্যাপ্লিকেশন বলেনি। আচ্ছা, অ্যাপ্লিকেশন তার আমি রেস্টারেটরসের গল্প বলতে শুরু করব, সেটা আমাদের পড়ছিলাম। বাট আমি যে বললাম আমরা কেন রেস্টারেটর খুঁজছিলাম, আমি শুধু থিওরিটা খুঁজছিলাম। সো আমি ওই পুলিশের গাড়ি ধরার মতো করে আমি বলে দিচ্ছি, আমি যদি আজকে আমাদের পুলিশকে যদি বলি যে আমাদের 029473 এই নাম্বারের গাড়িটা আমাদের আটকাতে হবে, যেখানেই পান থামায় দেন, ওনারা পারবে। কেন? প্রত্যেকটা গাড়ির উপর একটা নাম্বার প্লেট আছে এবং সব নাম্বার প্লেট আলাদা, ইয়েলো প্লেটগুলো দেখেই ছেড়ে দেবে, ওগুলো দূতাবাসের গাড়ি। এরকম করতে করতে একটা গাড়ি, আমি যদি থটগুলোর মধ্যে পার্থক্য না বুঝতে পারি, সবগুলো যদি একই নাম্বার প্লেটের গাড়ি চলে আসে রাস্তায়, তাহলে আমি কিভাবে থামাবো? রাইট? সো এই জন্য থটটাকে বোঝাটা সবার আগে দরকার। আমার ধারণা আমাদের অনেকের এই ধারণাটাই নাই যে থট একটা জিনিস এবং সেটা আমার নিয়ন্ত্রণাধীন। লেখক কিন্তু বারবার বলেছে তোমার কন্ট্রোলে আছে এটা, তুমি এটার মালিক। তাহলে আপনি যদি এটার মালিক হন, যেমন আমাদের ড্রয়ার থাকে বাসায়, খুব অগোছালো থাকে, তাই না? বেশিরভাগ সময় এবার একটা জিনিস খুঁজতে গেলে আমরা পাই না, কিন্তু যার ড্রয়ারটা গুছানো সে কিন্তু দূর থেকে ফোন বলে দিতে পারবে যে ওইখানে হাত দিলে পারবে। তাহলে আজকে আমাদের যাদের ড্রয়ার গুলো অগোছালো, আমরা যদি আজকে নিয়ত করি যে আমি ড্রয়ারটা গুছিয়ে ফেলবো এই উইকেন্ডে, তাহলে তো এটা সম্ভব। আমরা চাচ্ছি থটের উপর আমাদের দর্শকরা, শ্রোতারা এতটুকু সিদ্ধান্ত নেক যে হ্যাঁ দিস ইম্পর্টেন্ট, এবং এই ড্রয়ারটা আমি গুছাবো, আমার মাথার ভিতরে এটা আছে, আমি এটা গুছাবো। গুছানোর তরিকা আমরা রিস্টার্ট ইউরসেলফ থেকে বা অন্য কোনো ভাবে বলে দিতে পারবো পরে, কিন্তু কনফিডেন্সটা আসল যে আমি এটা করবো। সো সেই জায়গাটা এরকম কোনো ডেটা বা স্ট্যাটিস্টিক্স কি আছে? মানুষ এভরি মিনিটে বা এভরি আওয়ারে বা এভরি সেকেন্ডে প্রতিদিন মানুষ 60,000 থেকে 1 লক্ষ চিন্তা করে এবং এর বেশিরভাগ অংশ সে নিজেও জানে না। যেমন আমরা রাস্তা দিয়ে যখন যাই, বিলবোর্ডের দিকে তাকাই, এটা আমি অনেক লেটেস্ট স্ট্যাটিস্টিক্স বলেছি, একটা রিসার্চ বলে 60,000 প্লাস মাইনাস, একটা বলে 1 লাখ প্লাস। আমার কাছে কিছুই যায় আসে না, বিকজ দুইটাই এত বড় নাম্বার, আমি শুধু অবাক হই যে এরকম আমরা চিন্তা করি। কিন্তু আমার ধারণা যারা যারা বড় কিছু করেছেন বা করেন, তারা জেনে বা অজান্তেই তারা তাদের থটকে অনেক ন্যারো করে এনেছেন, কারণ 60,000 চিন্তা করে আসলে ফোকাস থাকা সম্ভব না। মানে প্রতি মুহূর্তে আমি বলের মধ্যেও কিন্তু আমরা প্রচুর চিন্তা করি, মাঙ্কি মাইন্ড বলে না, বানর যেন লাফাইতে থাকে, আমি এটা একটু। তো আমরা যে অবশ্য অনেক কিছু ভাবতে থাকি, নামাজে দাঁড়ালে কিন্তু ভালো বোঝা যায় কত রকম চিন্তা, না একটু সচেতন হওয়া যায় যে এত রকম চিন্তা দ্বারা আমরা বোম্বার্ডেড হচ্ছি এভরি মোমেন্ট। ওকে, আচ্ছা। সো আমরা আরেকটা পয়েন্ট যদি যাই, এই থটসের সাথে ক্যারেক্টারের রিলেশনটা বললেন, সো থটসের সাথে আর কোনটা? যেমন পারপাসের কথাটা আমরা বলতেই পারি। লেখক এখানে বলছে, আমার খুব ওনার উদাহরণগুলো খুব পাওয়ারফুল। যেমন উনি বলছে তুমি নৌকায় কখনো ভ্রমণ করেছো? আমি তখন ভাবার চেষ্টা করলাম যে কখনো নৌকায় উঠছিলাম কিনা। তো বলে নৌকায় দেখবা পাশে ডালপালা বা কচুরিপানা ভেসে ভেসে চলে যায়। তো তারপরে বলছে তুমিও নৌকায় যাচ্ছ, কচুরিপানাও যাচ্ছে, কিন্তু দুইটা ভাষা পার্থক্য আছে। আমরা এই কথাটা কিন্তু অনেকভাবে অন্য সময় করেছি না, রেডারলেস বোট, এটা উনি এভাবে বলেছে কথাটা, সাহিত্যিক মানুষ তো। দুটার ভিতরে পার্থক্য আছে, কারণ নৌকা তোমার ডেস্টিনেশন তুমি নামবা, কিন্তু কচুরিপানা থামবে না, কথা ও বেশিই যাবে। তো বলেছে তোমার লাইফটা কেমন, তোমার লাইফটা কি তুমি তোমার নৌকার মতো বানাতে চাও না এরকম কচুরিপানার মতো বানাতে চাও? আমাদের কোনো মানুষের পক্ষে এটা বলার সুযোগ নাই যে আমার মন চায় আমি জীবনকে ওয়েস্ট করবো। ইট ক্যানট হ্যাপেন, বিকজ যেহেতু এটা সম্পদ, সবচেয়ে মূল্যবান সম্পদ, এটার কোনো একটা আউটপুট থাকতেই হবে। তখন লেখক বলেছে দেন ফোকাস অন ইউর পারপাস, এবং তুমি তোমার পারপাসটা যত বড় করতে পারবা তোমার তত কাজে আনন্দ আসবে। এই কথাটা আমি জানি না, হয়তো একটু সেলফ কনফ্লিক্টিং লাগলো, যে অনেক সময় মনে হয় কি যে আমার তো কোনো কাজ নাই, তাহলে এই শুক্রবার আমি অনেক বেলা করে ঘুমাবো।
উনি বলেছে এটা কোনো মোটেই ভালো প্র্যাকটিস না, কারণ আমাদের কারো জীবনেই অনেক লেট করে অনেক ইচ্ছা মতো মন চাইলো এটা করার কোনো সুযোগ নাই। এখন আমার সুযোগ নাই আমি কখন বুঝবো? যখন আমি বুঝতে পারবো এটা লিমিটেড, তাই না? আমার মানি ব্যাগে যদি আজকে 50 টাকা থাকে, তাহলে আমি কিন্তু সারাটা দিন 50 টাকার মধ্যেই ম্যানেজ করবো, কারণ আমার তো কোনো উপায় নেই। প্রয়োজনে আমি একটা রাস্তা হেঁটে যাব, কিংবা আমি অন্য কোনো পদ্ধতি নিব। তো লেখক বলেছে তোমার যে লাইফটা এটা কিন্তু আনলিমিটেড না, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড লিমিটেড। তাহলে আমি যদি বুঝাতে পারি আজকে দর্শকদের যে আজকে একটা শুক্রবার, সো নেক্সট শুক্রবার আপনার জীবনের শেষ শুক্রবার, তাহলে কি এই শুক্রবার আপনি লেট করে ঘুমাবেন? অথবা যদি কেউ বুঝতে পারে যে আমি আর 20 মিনিট পর আর বেঁচে থাকছি না, তাহলে হয়তো অনেকেই ভিডিও দেখবে না, তার থেকে গুরুত্বপূর্ণ কাজে এসে চলে যাবে, তাই না? তো এই যে আমাদের একটা অনিশ্চয়তা, যেটা আমরা কেউ জানি না জন্যই আমরা মনে করে নিছি যে আমরা যুগান্তর বেঁচে থাকবো। আমাদের আচার আচরণ বেশিরভাগ ক্ষেত্রে এরকম। কিন্তু মৃত্যু এমন একটা জিনিস সোহাগ, যেটা আমরা প্রতি মুহূর্তে অনেক মানুষের মধ্যে দেখছি। প্রথম 2 নম্বরে এমন কোনো মানুষ নেই, সেটা ধার্মিক হোক বা না হোক, যে এটা বলবে বা মনে করবে যে আমি মরবো না, এরকম কোনো লোক নাই। তৃতীয় পয়েন্ট হচ্ছে যে কোনো সময় মরে যাব, এটাও যে কোনো লোক মানে, কিন্তু এখানে ধার্মিক বিধর্মী উন্নাসিক কোনো কিছুর পার্থক্য নেই। তাহলে এত বড় একটা নিশ্চিত কিন্তু অনিশ্চয়তা সাথে নেওয়ার পরও আমি লেখকের ভাষায় চলে গেলাম, কেন তুমি বুঝো না যে এটা খুবই স্মল অ্যান্ড স্কেয়ার একটা রিসোর্স তোমাকে দেওয়া হয়েছে, যেই দেখ সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা দিয়েছেন আমাদেরকে। তো তুমি কেন এটাতে অপচয় করছো? কেন তুমি ভাবছো না যে তুমি একটা বড় কিছু করবা? বলার পর উনি আবার এটাও বলেছে, বড় মানে একটা বিশাল কিছু করতে হবে না, তুমি শুধু ফিল করবা যে তোমাকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং তুমি নিজেকে দায়িত্ববান বোধ করছো। ইভেন আমার কাছে মনে হয় যে আমি আমাদের গ্রামের বাড়িতে দেখতাম মসজিদে নামাজ পড়ার সময় কোনো একটা বাচ্চা ছোট দেখতাম, ওরা স্যান্ডেল পাহারা দিত। আমার কাছে এখন মনে হয় এটা অনেক একটা দায়িত্বের কাজ, কিন্তু এটা অনেক দায়িত্বের। কারণ আমরা কি করি, মসজিদে গেলে কিন্তু স্যান্ডেল দুটো নিয়ে ভিতরে ঢুকে চলে যাই, তাই না? তো বাচ্চাটা ছোট এবং কেউ তাকে অ্যাপয়েন্ট করেনি, মোস্ট লাইকলি এটার জন্য সে পেমেন্টও পাবে না, কিন্তু এটা কিন্তু অনেক বড় একটা দায়িত্বের কাজ। ইনি বলছেন যে তোমার দায়িত্বটা ইম্পর্টেন্ট তোমার কাছে। তুমি যদি মনে করো যে শুধুমাত্র অঙ্কের 5টা সমস্যার সমাধান করেই আমার ছাত্রত্বের দায়িত্ববোধ শেষ, ঠিক আছে, ওটাই তোমার দায়িত্ব। আর উনি যে বলেছে তোমার যদি মনে হয় না আমি অনুশীলনীগুলোও করবো, আমি উদাহরণের অঙ্কগুলোও করবো, থিওরিতে যা বলছে ওটাও করবো, তাহলে এটাও তোমার দায়িত্ব। এবং বলেছেন দ্বিতীয় ছাত্রটা প্রথম ছাত্রের তুলনায় অনেক বেশি অ্যাচিভ করে ফেলবে। সো উনি বলছে ছোট ছোট অ্যাকশন, কিন্তু আমরা অনেক সময় এগুলোতে শর্টকাট নিতে গিয়ে আমরা বড় পাথগুলো মিস করে ফেলি। রেজাল্ট যেদিন হয় সেই দিন যে শর্টকাটে গেছে সে বলে ও কেন এত ভালো রেজাল্ট করলো, আমার কেন খারাপ, আল্লাহ কেন আমার দিকে দেখলো না। কারণ হচ্ছে এটাই যে অল্প অল্প ডিফারেন্স আমরা মেক করেছি। আমি তো আমরা দুজনেই বুয়েটে পড়েছি, আমরা কিন্তু এটা ফিল করেছি যে বুয়েটেতে সবাই বাংলাদেশের বেস্ট অফ দ্য বেস্ট স্টুডেন্টই আমরা যেতাম, কিন্তু ওখানেও ডিফারেন্সিয়েশন ক্রিয়েট হতো। আমার সবচেয়ে যে বেস্ট ফ্রেন্ড এখন সে পিএইচডি আর রিসার্চার, ও যে ওই জায়গায় যাবে এটা আমি বুয়েটের কথা ভাবলেই আমি বুঝতে পারি, বিকজ আমি কোনো রকম অঙ্ক পরে উঠে চলে যেতাম, কিন্তু সেটার ভিতরে ঢুকতে চাইতো, সেটা বুঝতে চাইতো, তাহলে ওর সাথে আমার একটা পার্থক্য হবে, এটাই তো স্বাভাবিক। হ্যাঁ, বরঞ্চ আমি যেটা করেছি সোহাগ, আমি চেয়েছি যে এটা আমি পজিটিভলি নেই, আমার বন্ধুই তো বড় জায়গায় গেছে, কিন্তু আমি অনেক মানুষকে দেখছি এটাও নেগেটিভলি নেয়, ওই কেন হলো, তাই না? সো এখানেও কিন্তু ছোট ছোট চিন্তার বিষয় আছে, এবং আমি কিন্তু দাবি করছি না যে আমি জন্ম থেকে এরকম ছিলাম, আমারও ভিতরে অনেক সমস্যা ছিল, কিন্তু এগুলো কারেকশন করতে করতে আমার ভিতরে ওই শান্তিটাকে আমি আনতে পারছি। ছোট ছোট জাস্ট থিঙ্কিং এর রুটটাকে একটু চেঞ্জ করা, যে জাকির যদি আমার বন্ধু না হয়ে অন্য কারো বন্ধু হইতো তাহলে আমার কি লাভ হইতো? আমি হয়তো জানতাম না যে আমার একটা বড় কেউ আছে, আমি জানতাম আমি সেরা সবচেয়ে, কিন্তু অ্যাজ এ হোল তো আমার কোনো লাভ হতো না। কিন্তু এখন যখন আমি এটা জানি এবং আমি যখন এটা পজিটিভলি নিতে পারি, তখন কিন্তু আমি তাকে গ্রহণ করেছি। আমি তার কথা আজকে ভিডিওতে বললাম, সে কিন্তু আমাকে পে করবে না এর জন্য, কারণ আমি তার জন্য ভালো বোধ করি, তাহলে দিন শেষে সে তো আমার ভালোত্বের কারণ হয়ে গেছে, তাই না? সো এই সামান্য চিন্তা পরিবর্তন করে আমাদের গ্রাম অঞ্চলে যাও, আমি যাই আমাদের গ্রামের বাড়িতে, বা বাড়িতে বাড়িতে সমস্যা, ভাই ভাই সমস্যা, বোন বোন সমস্যা, কি কারণ? 1 ছটাক জমি, তো এটা না থাকলেই তো ভালো হইতো মনে হয়, তাই না? সো আমাদের থাকাটাই আমার জন্য ক্ষতির কারণ হয়ে গেছে। আসলে সেটা তো না, সম্পদ তো সবসময় ভালো, ক্ষতির কারণ হচ্ছে আমাদের চিন্তা, থট প্রসেসটা। সো থটসের সাথে পারপাসের আমরা রিলেশন জানলাম। সো পারপাস তো খুব সেন্ট্রাল একটা জিনিস, বিকজ পুরো লাইফ কোন দিকে আগাবে, এন্ড মানে আমার ভ্যালুজ। উনি এটারও একটা সুন্দর উদাহরণ দিয়েছে, আমি সরি তোমাকে থামিয়ে ফেললাম, এই কথাটাও বলেছে পারপাস এমন একটা জিনিস যেটা সেন্টার তোমার। তুমি একটা বৃত্ত আঁকছো, কেউ একটা ছোট বৃত্ত আঁকে, কেউ অনেক বড় বৃত্ত আঁকে, কেউ হয়তো একটা বৃত্ত আঁকছে হেলিকপ্টার দিয়ে, কিন্তু সেন্ট্রাল টেন্ডেন্সি কিন্তু ওই হেলিকপ্টারে রয়েছে, কারণ সে ওইটা দিয়ে বাঁধা। তো সে বলেছে তুমি অনেক বড় হবা তখন যদি তোমার সেন্টারটা খুব স্ট্রং হয়, তুমি যেটা জাস্ট বললা।
প্লিজ গো হেড। না না না, আমি বলবেন তো আপনি, আমার তো কাজ হচ্ছে একটু পোক করে করে টপিকটাকে টেনে নিয়ে আসা। না, অনেক উদাহরণগুলো মিলে যাচ্ছে জন্য আমি টেক ওভার করে ফেলছি। না না না, দর্শকরা জয় ভাই আসলে অনেক বিনয়ী মানুষ, কথায় কথায় সরি বলে। না রাজীব, আচ্ছা, তো থটসের সাথে আমরা পারপাজের কানেকশন জানলাম, থটসের সাথে আর কোনটার কানেকশন? সেরেনিটিটা একটু আমরা হ্যাঁ আচ্ছা, সেরেনিটিটা একটা বলি, মানে ওইটা আমার মনে হয় যেটা একটু কনফ্লিক্টিং, ওটাও একটু বলি, সার্কামস্ট্যান্স। হ্যাঁ, আমরা অনেক সময় মনে করি কি যে আমার কপালটাই কেন এরকম, বিশেষ করে যারা আমরা ব্যর্থ হই অনেক সময় আমরা এরকম ধরে নিই। তো লেখক বলেছে যে না, তুমি একটা সিচুয়েশনে আসবে এটাই স্বাভাবিক, কিন্তু সিচুয়েশনটা পাল্টাবা এটাই হচ্ছে তোমার কাছে হচ্ছে আমাদের এক্সপেকটেশন। এবং আমরা যখন কাউকে এটা দায়িত্বটা দিতে যাই, একটা অফিস আদালতে, শিক্ষা ক্ষেত্রে থাকলে, এবার রাস্তায় যে ময়লা পড়ে থাকে, এখানে কিন্তু কেউ আমরা ফিল করি না, রাইট? সো এই জায়গাগুলোতে আমরা যদি একটু থেমে চিন্তা করি, যেমন আমরা একটা পরিবারে জন্মেছি, প্রত্যেকে যে যেখানে আছি আমরা শুনছি, তাই না, প্রত্যেকে জন্মেছি, এবং আমাদের মা বাবারা কিন্তু চেয়েছেন যে ওনারা যেরকম একটা পরিবারে জন্মেছেন সেখান থেকে যেন ওনাদের থেকে আমাদের অবস্থানটা বেটার হয়। এটা তো ঠিক। আবার আমরা ভাবছি এখান থেকে কিভাবে আমাদের সন্তানদেরকে আমরা আপলিফট করব। আমাদের দেশের প্রধান যিনি, তিনি চাচ্ছে কিভাবে দেশটাকে উনি যেভাবে টেক ওভার করছেন, সবাই তো আপলিফটিং এর প্রসেসের মধ্যেই আমরা আছি, এবং এটা তো কোনো দোষণীয় ব্যাপার না, বরঞ্চ এটা ভালো ব্যাপার, রাইট? সেই জন্য 100 বছর আগে থেকে আজকের পৃথিবীটা সুন্দর। কিন্তু কোনো একজন ইন্ডিভিজুয়ালকে যখন এই দায়িত্বটা দেওয়া হয় যে তোমার কাজ হচ্ছে তুমি লেখাপড়ায় ভালো করবা, তুমি একজন বড় মানুষ হবা, তুমি অনেক শিক্ষিত হবা, অনেক চিন্তা করবা, অনেক ভালো আচরণ করবা, অমায়িক হবা, তখন কেন সে বলে যে এই সিচুয়েশন এটা সম্ভব না, এটা পারা যাবে না, ওইটা হয় না, আমার আব্বার তো এটা নাই, উনি তো আমাকে এটা দিতে পারে না, উনি তো ইনভেস্টমেন্ট দেয় না, এই জন্য আমি এন্টারপ্রেনার হতে হচ্ছে। মানুষকে তখন ওইটা বলতে শুরু করে। লেখক বলেছে এটা একটা ব্যাধির মতো, ইটস লাইক এ ডিজিজ। তোমার ভিতরে কখন করোনা হয়েছে তুমি জানোই না। সো বলেছে তুমি সাবধান হও, কারণ এইগুলো কথা যখন তুমি বলো বা এটা যখন তুমি ভিতরে ধারণ করো, তুমি ধরে নিয়েছো যে পৃথিবীটা যেরকম তুমি এটাকে এরকম ভাবেই গ্রহণ করবে। মানে আমি একটা ভিকটিম, আমি একটা ভিকটিম, এক্স্যাক্টলি ভিকটিম। কিন্তু উনি বলেছে যদি যখন তুমি পজিটিভ চিন্তা করবা, পজিটিভ না বলি, যখন তুমি তোমার চিন্তায় পরিবর্তন আনবা, প্রোঅ্যাক্টিভ হবা, তখন তুমি কিন্তু তোমার সিচুয়েশনকে বদলাতে শুরু করবা। ইটস নট যে আমি চিন্তা করছি আর এই টেবিলটা সরে যাচ্ছে দূরে, এরকম কিছু ঘটবে না। কিন্তু আমি যদি মনে করি যে দিস টেবিল ইজ নট ফিট ফর মি, আমি এখান থেকে উঠে গিয়ে অন্য একটা টেবিলে গিয়ে বসবো, তখন ওই টেবিলটা আমার জন্য একটা স্বাচ্ছন্দ্যময় টেবিল হবে। এবং উনি বলছে ওনার যে মাইগ্রেশন, ওনার জীবনের যে বড় পরিবর্তন,